সুরজিনাস ডায়েরি, ভালোবাসার ছোঁয়া, রংধনুর ৭ রং খুঁজে নাও এখানে। আজকের দিনটা তুমি আমাকে দিতে পারবে? তোমার সাথে আমি একান্তে কিছু সময় কাটাতে চাই। তুমি কি তোমার মূল্যবান সময়টুকু আমাকে দেবে? আমি তোমাকে প্রমিস করছি, তোমার কোনো অভিযোগ থাকবে না আমার প্রতি। আমি জানি এতদিন আমি খুব বাড়াবাড়ি করেছি, যার জন্য হয়তো তুমি অনেকটা আপসেট আছো আমার উপর, কিন্তু আমাকে বুঝতে দিচ্ছ না। আজকের দিনটুকু আমাকে দাও, এরপর আমার প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। অসহায় হয়ে বলল, সারাব একটা সময় এই মেয়েটাকে ভালোবেসেছিল, তাই একটু দুর্বলতা কাজ করছিল। এশা এভাবে হাত ধরাতে অপ্রস্তুত হয়ে গেছিল, তাই মেয়েটাকে কিছু বলতে পারেনি, শুধু নিজের হাতটা ছাড়িয়ে নিল আর বলল, আমি বলেছিলাম তো তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি কেন বিশ্বাস করছো না আমার কথা? যা হয়েছে সব আমার দোষ, তোমার তাতে কোনো রকম দোষ নেই। তোমাকে আমার সরি বলা উচিত। তুমি তো আমাদের সম্পর্কে প্রথম নারাজ ছিলে। আমি নাছোড় বান্দাদের মতো তোমার পিছু ছাড়িনি, তাই তুমি হয়তো বাধ্য হয়ে আমাকে মেনে নিয়েছিলে। এশা সারাবের কথা শুনে চোখে জল ফেলতে লাগলো আর বলল, এতদিনে তুমি এসব কী ধরনের কথা বলছো? দয়া করে এসব কথা বলো না। আরিফ ওদের থেকে খানিকটা দূরেই দাঁড়িয়েছিল, তবুও ওদের কথা ওর কানে আসছিল। আরিফ সারাবের কথা শুনে মুচকি হাসল। এতদিনে তাহলে আবেগকে চিনতে পেরেছে। এখন যদি নিজের প্রকৃত ভালোবাসাটাকে চিনে নিতে পারে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এসার জন্য খুব খারাপ লাগছে। মেয়েটা হয়তো সত্যিই সারাবকে খুব ভালোবেসে ফেলেছে। ভাগ্যে ছিল হয়তো এসব কিছু। এতে কারো কোনো রকম দোষ নেই। নিয়তি তাদের এসব খেলায় বাধিত করেছে। যা আমাদের নিয়তিতে লেখা রয়েছে তা হবেই, তাকে কেউ আটকাতে পারবে না। সারাব এশার কথা শুনে বলল, আজকের দিনটা যেহেতু তুমি আমার কাছে চেয়েছো, আমি অবশ্যই তোমাকে দেওয়ার চেষ্টা করব। আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো, আমি চাইছি না তোমার কষ্ট আর বাড়াতে। তোমাকে আমি আমার জীবনের সত্যটা আজকে তুলে ধরব, যে সত্য আমি এতদিন পর্যন্ত তোমার থেকে আড়াল করে রেখেছিলাম। সে কারণে আমি দুজন মানুষকে সবচেয়ে বেশি আঘাত করেছি। দুজন মানুষের কথা শুনতে পেয়ে ও কৌতূহল দৃষ্টিতে সারাবের দিকে তাকালো। সারাব সেটা লক্ষ্য করে বলল, আমি তোমাকে বিকালে একটা জায়গার নাম সেন্ড করে দেব, সেখানে চলে এসো। তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কথাটা বলে সেখান থেকে প্রস্থান করলো। কেন জানি না এশার সাথে কথা বলার সময় ওর অপরাধবোধ কাজ করে। মনে হয় ও হুরকে খুব বাজেভাবে ঠকাচ্ছে। আজকে ওর অতীতকে সারা জীবনের জন্য বিদায় জানানোর পালা। সারা বিষয়টা নিয়ে অনেক ভেবেছে। এখন সময় এসেছে নিজের ভুলগুলোকে শোধরানোর, আর ও সেটাই করবে। আর এই সিদ্ধান্তে যে কোনো একজনকে কষ্ট পেতেই হবে, কিন্তু কিছু করার নেই। এতে সবাই সবার জীবনে ভালো থাকবে। সারাব চলে যাওয়ার পর আরিফ এশার পাশে এসে দাঁড়িয়ে বলল, নিয়তি আমাদের জন্য যা নির্ধারণ করে রেখেছে সেটাই আমাদের জীবনে ঘটবে। কিছু কিছু সময় আমাদের জীবনে এমন ঘটনা ঘটে যায় যেটা হয়তো আমাদের প্রত্যাশিত নয়, কিন্তু তবুও এই নিষ্ঠুর পরিণতিকে আমাদের মেনে নিতে হয়। একটা সময় হয়তো এই পরিণতিটার জন্য আমরা সন্তুষ্ট হব। অতি কষ্টে ভেঙে না পড়ে নিজেকে সামলাতে শিখতে হয়। আমাদের শিখে নিতে হয় অন্ধকারে কিভাবে পাড়ি দিতে হয়। সবসময় কেউ আমাদের পাশে থাকে না। অন্ধকারে ছায়া আমাদের সঙ্গ ছেড়ে দেয়। কাউকে আঁকড়ে ধরে বাঁচার থেকে একাকিত্ব জীবনের আনন্দ খুঁজে নেওয়াটা বেটার অপশন। আরিফ কথাটা বলে লাইব্রেরির দিকে চলে গেল। এশা বুঝতে পারলো আরিফ কি বোঝাতে চাইছে, তবুও ওর মনটা মেনে নিতে পারছে না। দরকার পড়লে ও সারাবের পা ধরবে, তারপরও ওকে ছাড়া বাঁচতে পারবে না। আরিফ লাইব্রেরির কাছাকাছি যেতেই ওর সামনে নাদিরা এসে দাঁড়ালো। এতে আরিফ অনেক বিরক্ত বোধ করলো। নাদিরা বুঝতে পেরেও সামনে থেকে সরল না। দেখতে পাচ্ছিস না লাইব্রেরির দিকে যাচ্ছি, সামনে এসে দাঁড়ালি কেন? নাকি আমার সব কাজেই তোর বাধা দিতে ভালো লাগে? সব সময় এভাবে কষ্ট দিয়ে কথা বলে কি পাস তুই? আমরা বন্ধু, একটু ভালো করে কথা বললে কি হয়? তোর আচরণ আমার কাছে বন্ধুর মতো মনে হয় না। অযথা আমার উপর অধিকার বোধ কেন দেখাস? এতদিনেও সেটা তুই বুঝতে পারিসনি। বুঝতে চাইও না। তুই আর আমি দুই প্রান্তের দুই মানুষ। আমার থেকে কিছু এক্সপেক্ট করা তোর মানায় না। আমি তোকে বন্ধু বলেও ভাবি না। এতে তোর কষ্ট হলেও আমার কিছু করার নেই। আমি সবসময় সত্য কথা বলে আঘাত করতে ভালোবাসি। মিথ্যা কথা বলে খুশি করার থেকে সত্য বলে আঘাত করা অধিক ভালো। একদিন না একদিন কাউকে না কাউকে তোর পাশে
তোকে আমি নিতেই হবে, সেটা যদি আমিই হই, খুব কি ক্ষতি হবে? এসব মজা মোটেও আমার পছন্দ নয়। এমনিতেই তোকে আমার অসহ্য লাগে। শুধুমাত্র সারার আর ফাহিমের জন্য তোকে সহ্য করি। এমন কোনো কথা বলিস না যার জন্য তোর মুখ দেখতে আমার ইচ্ছা করবে না। আশা করি আমার কথাটা খুব ভালো করে বুঝতে পেরেছিস। নাদিরাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে লাইব্রেরির ভেতরে ঢুকে গেল। নাদিরা আরিফের তিক্ত কথাগুলো হজম করে চোখে জল মুছে নিল আর ভাবল, মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারে। একটুও কি নাদিরার জন্য তার মনটা গলে না? একটু ভালোবাসলে কি হয়? হুরা ক্লাস শেষ করে ভার্সিটির ক্যান্টিনের দিকে গেল। সেখানে আগে থেকে সারাব, আরিফ, ফাহিম, নাদিরা আর এশা বসেছিল। আরিফের পাশে এশা বসেছিল, তারপর ফাহিম আর ফাহিমের পাশে নাদিরা, নাদিরার পাশে সারাব বসেছিল। হুর সারাবকে দেখে ক্যান্টিনে যেতে চাইছিল না, কিন্তু ওর না যাওয়াতে কি হবে? না গেলে ব্যাপারটা খারাপ দেখায়। অগত্যা বাধ্য হয়ে ক্যান্টিনের ভেতরে গিয়ে বসলো। হুর এশাকে দেখে চিনতে পেরে গেল, তারপর দৌড়ে গিয়ে এশাকে জড়িয়ে ধরল। হুর এশাকে জড়িয়ে ধরাতে উপস্থিত সকলেই হতবাক হয়ে গেল। বিশেষ করে সারাব কিছুতেই বুঝতে পারল না এশাকে হুর কিভাবে চিনে আর কবে থেকে ওদের পরিচয়। হুর অত্যন্ত খুশি হয়ে সাথে এশাকে জড়িয়ে ধরল। হেসা আপু, কেমন আছো তুমি? ভার্সিটিতে ঢুকে আমি তোমাকে কত খুঁজছিলাম জানো। আমি তো জানতাম তুমি এই ভার্সিটিতে পড়ো। কোথায় ছিলে বলো তো? এখন তো আগের মতো আমার সাথে দেখা কেন করো না? আমি তোমার উপর প্রচণ্ড রেগে আছি। তুমি তো আর আমাকে আগের মতো ভালোই বাসো না, তাই হয়তো আমার সাথে দেখাও করো না। ওরে বাবারি, আমার কিউটিটা আমার উপর এত রেগে আছে। আমি এতগুলো সরি বনু, পড়াশোনার চাপ এতটা ছিল বাড়ি থেকে বের হওয়ার সময়টুকু পাইনি, তাই তো তোর সাথে দেখাও করতে পারিনি। কিন্তু তুই আমাদের বাড়িতে কেন এলি না? তুই তো চলে আসতে পারতি আমার সাথে দেখা করার জন্য। তাহলে আমি এখন রাগ করি তোর সাথে? তুমি কেন আমার সাথে রাগ করবে? আমি তোমার সাথে রাগ করব, আর এটা আমার অধিকার। ও মা, তাই নাকি? ঠিক আছে, এটা তোর অধিকার আমি মানলাম, কিন্তু তুই এটা কেন বললি যে আমি তোকে ভালোবাসি না? তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি। তুই আমার বোনের থেকেও অধিক। তোকে আমি ভালো না বেশি পারি বলতো? তুই আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছিস, তাই না? আপু, এখন থেকে রোজ আমি তোমার সাথে দেখা পাবো। আচ্ছা, এটা বলো তো, খালামণি কেমন আছে? আমি বাসায় যাই না বলে খুব রাগ করে আছে, তাই না? সেটা তুই মামনির কাছ থেকে জেনে নিস। আজকেই চল আমাদের বাড়ি। এই আপুটা তোর কি হয় রে? কখনো তো এই আপুটার সাথে তোকে দেখলাম না। তোদেরকে আমি সবসময় একটা আপুর কথা শোনাতাম না, এই আপুটাই সেই আপুটা। তার মানে উনি হচ্ছে তোর এসা আপু। আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিবি না কিউটি? হুর এশার সাথে সাবার পরিচয় করিয়ে দিল। এশা সব থেকে বেশি অবাক হলো হুর আর সারাব কাজিন। সারাবও অবাক, এশা আর হুর একে অপরকে এত ভালোভাবে চিনে। হুর কি সারাব আর এশার সম্পর্কটা জানে? হুর যদি সব জানতো তাহলে এতটা স্বাভাবিক ব্যবহার কিভাবে করছে? এশার মা আর হুরের মা প্রিয় বান্ধবী ছিল। তখন থেকে হুর এশা একে অপরকে ভালো করেই চিনে। মাঝে মধ্যে হুর এশাদের বাড়িতে যায়। সারাবের কাছে এশা বহুবার হুরের কথা বলেছে, কিন্তু কখনো বুঝতে পারেনি এশা যে হুরের কথা বলতেছে সেই হুর তার ফুফাতো বোন। সারাব তাহলে তোর মামাতো ভাই? সারাব হুরের ভাই কথাটা সারাবের কানে বিষের মতো লাগলো। ও মুখ কুঁচকে রাখলো। সেটা দেখে ফাহিম, আরিফ সকলে আড়ালে হাসলো। হুর সারাবের দিকে কিছুক্ষণ তাকিয়ে অকপটে বলে দিল, উনি আমার বড় মামার ছেলে, আমার মামাতো ভাই সারাব ভাইয়া। সাবা চোখ বড় বড় করে হুরের দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই মেয়ে কোনোদিন সারাবকে ভাই বলে মানতে চায়নি, সেই মেয়ে আজকে ভাই বলে পরিচয় করাচ্ছে। সত্যি অবহেলা পেতে পেতে মানুষ একসময় শক্ত হয়ে যায়। খুশি হুরের এই পরিবর্তন দেখে খুশি হলো। অবশেষে হুর নিজেকে শক্ত করতে পেরেছে। এই হুরকেই তো এতদিন প্রয়োজন ছিল। সারাব মনে মনে বলল, নিজের বিয়ে করা বউয়ের ভাইয়ের পরিচয় পাচ্ছি, কি সৌভাগ্য আমার। অসহ্য লাগছে। হ্যাঁ, আমি গেলাম এখান থেকে, তোরা থাক। এই বলে সেখান থেকে গটগট করে চলে গেল। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? যা, চলে গেল। হুর খানিকটা অবাক হলো। এশার কথার মাঝে অধিকার বোধ ছিল। আরে বাদ দাও, ব্রোকে একটু ঠান্ডা হতে দাও। বেচারা এত প্রেশার নিতে পারছে না। কিসের প্রেশারের কথা বলছো? তোরা যে কখন কি বলিস সব মাথার ওপর দিয়ে যায়। তোকে বলেছে, তোকে আমাদের কথা বিশ্লেষণ করতে সব বিষয়ে তোর এত আগ্রহ থাকে কেন? আহ, কি শুরু করলি তোরা?
আমি সব সময় চুপ হয়ে থাকি রে, তারপরও আমার কথা কারো সহ্য হয় না। ধুর, আমি এখন এখান থেকে চলে যাই। কথাটা বলেই সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই লিয়ার সাথে ধাক্কা লেগে গেল। লিয়া নিচের দিকে তাকিয়ে হাঁটছিল, যার জন্য সামনের মানুষের সাথে ধাক্কা লেগে যায়। আম সো সরি, আমি আপনাকে সত্যি দেখতে পাইনি, প্লিজ কিছু মনে করবেন না। ইটস ওকে, রিল্যাক্স। এত ভয় পাচ্ছ কেন? আমি জানি তুমি ইচ্ছে করে ধাক্কা মারোনি। বাই দা ওয়ে, তোমার কোথাও লাগেনি তো? বাহ, এই মেয়েটার সাথে কত সুন্দর করে কথা বলছে, আর আমার সাথে কত রুড ব্যবহার করে। না না, আমি ঠিক আছি। কোথায় ছিলি রে তুই? কতক্ষণ ধরে তোর অপেক্ষা করছিলাম। এখন আর ভাইয়া, তুমি না চলে যাচ্ছিলে, হঠাৎ দাঁড়িয়ে গেলে কেন? কেন, আমি দাঁড়িয়ে থাকলে কি তোর অসুবিধা আছে নাকি? আর রাগ করছো কেন? আপনিও আমাদের সাথে আসুন না। উফ ভাইয়া, লিয়া মনি এত সুন্দর করে তোর কাছে আবদার করলো, তারপরও কি চলে যাবি? লিয়ার মতো ঢং করে বলেই হেসে দিল। বাড়ি চল, আজকে তোর হচ্ছে। আচ্ছা গাইজ, আমি এখন যাই, সারাবের সাথে আমার কিছু জরুরি কথা আছে। ওনার সাথে আপুর কী জরুরি কথা থাকতে পারে? যা ইচ্ছে তাই হোক, আমার কি, ওনার কোনো বিষয়ে আমি আর ভাববো না। আচ্ছা আপু। ফাহিম আরিফকে টেক্সট করে বলল, দোয়া করো ভাই, আজকে যাতে এদের ব্রেকআপ হয়ে যায়। সিরিয়াসলি ভাই, এদের ব্রেকআপ হলে মসজিদে মিষ্টি বিতরণ করব। আমিও তাই চাইছি, এদের যাতে ব্রেকআপ হয়ে যায়। ভার্সিটির পেছনের দিকটা সুন্দর ফুলের বাগান রয়েছে, সেখানে সারাব দুই পকেটে দুই হাত রেখে দাঁড়িয়ে রয়েছে আর ভাবছে কিভাবে এশার সাথে কথা বলা যায়। তখনই কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরাতে সারাবের অনেক অস্বস্তি হতে লাগলো। ও বুঝতে পারলো কে ওকে জড়িয়ে ধরেছে। কি হচ্ছে কেশা? এটা কিন্তু ভার্সিটি, ভুলে যেও না। এশার হাত দুটো নিজের থেকে ছাড়িয়ে বলল, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো বলো তো? কেন এতটা পর করে দিচ্ছ আমাকে? আমি কি কোনো ভুল করেছি? তুমি কোনো ভুল করনি, কিন্তু এখন আর আগের মতো কিছুই নেই। আজকে তোমাকে আমি কিছু কথা বলার জন্য এখানে ডেকেছি। আমার সম্পূর্ণ কথাটা না শুনে কোনো রকম রিয়্যাক্ট তুমি করো না, কারণ এটা সবার জীবনের প্রশ্ন। অত্যন্ত সিরিয়াস ভঙ্গিতে বলল। এশা সারাবের গম্ভীর কথা শুনে ভয় পেল, কিছু হারানোর আশঙ্কা করল। কি এমন বলতে চাইছো তুমি? সারাব দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, তুমি অনেক ভালো, ভদ্র একটা মেয়ে, যে কেউই তোমাকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে সৌভাগ্যবান ভাববে। তুমি যার জীবনে যাবে তার জীবনটা রঙিন করে দেবে, তার জীবনটাকে তুমি ফুলের মতো সুন্দর করে তুলবে। আজকে তোমাকে কিছু কথা বলবো, এই কথাগুলো হয়তো তোমার হৃদয়ে আঘাত করবে। আমি অনেক ভেবেছি আমাদের সম্পর্কটাকে নিয়ে। এই সম্পর্কের কোনো পরিণতি নেই। এশা কথাটা শুনে উত্তেজিত হয়ে গেল। চুপ করো সারাব, কি বলছো তুমি? তুমি নিজে জানো তুমি কি বলছো? দয়া করে এমন কোনো কথা বলো না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। জীবনে এমন কিছু অপ্রিয় সত্য থাকে যা আমাদেরকে মেনে নিতেই হয়। ভাগ্যের লিখনে যা লেখা থাকে তা ঘটেই। সেটা যদি আমরা মেনে নিতে নাও চাই, তাও আমাদেরকে মেনে নিতে হয়। এটা আমাদের সবার মঙ্গল থাকে। আমাদের সম্পর্কের কোনো পরিণতি নেই এশা, কারণ আমার জীবনে অন্য কেউ আছে, আর তার স্থান আমি চাইলেও কাউকে দিতে পারবো না। সে আমার স্ত্রী, যাকে আমি বিয়ে করেছি। আমি জানি এই কথাটা আমি তোমার থেকে লুকিয়ে তোমার সাথে প্রতারণা করেছি, কিন্তু বিশ্বাস করো, এই বিয়েটা আমি মানতে পারিনি। ওই মেয়েটার সাথে আমি অনেক অন্যায় করেছি। তোমার জন্য আমি ওকে অনেক খারাপ কথা শুনিয়েছি, ওকে অনেক অপমান করেছি। এতে আমি তোমার কোনো দোষ দিচ্ছি না, এর সম্পূর্ণ দায়ভার আমার ছিল। আমার দাদা যান অসুস্থ হয়ে যাওয়াতে তার কথা রাখার জন্যই ওকে বিয়ে করা। ছোটবেলা থেকেই ওর আর আমার বিয়ে ঠিক করা ছিল, সেই কথাটা আমি জানতাম না। তাই বলছি, তুমি আমার জন্য আর অপেক্ষা করো না। তুমি আমার থেকে আরো ভালো কাউকে ডিজার্ভ করো। অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এতে আমরা তিনজনই ভালো থাকবো। অধিক শোকে যেরকম মানুষ পাথর হয়ে যায়, তেমনই এশাও হয়ে গেছে। সত্যি করে একটা কথা বলবে? প্রমিস করছি আর জ্বালাবো না তোমাকে, কিন্তু উত্তরটা সত্যি হতে হবে। বলো, কি জানতে চাও? এই 2 বছর কি তুমি আমাকে একটুও ভালোবাসোনি? সারা প্রশ্নটা শুনে ও অবাক হলো, কি উত্তর দেবে বুঝতে পারছে না। এশা তাচ্ছিল্য হেসে বলল,
আমি তোমাকে কখনো প্রশ্রয় দিইনি কেন জানো? আমার মনে হয়েছিল আমি শুধু তোমার আবেগ। কলেজ লাইফে মানুষের কীরকম আবেগ হয় সেই রকম আবেগ। আজ মনে হচ্ছে আমি আমার জায়গায় সঠিক ছিলাম। আমি তোমার কখনো ভালোবাসা হয়ে উঠতে পারিনি। আমি শুধু তোমার মোহ ছিলাম। এমন কিছু বিষয় আছে যা আমাদের খুব ভালো লাগে, আমরা খুব পছন্দ করি, কিন্তু সেই ভালো লাগা আর পছন্দ সবসময় এক থাকে না। সময়ের সাথে সাথে তা বদলে যায়। কিন্তু যাকে আমরা প্রকৃত ভালোবাসি সেই মানুষটিকে আমরা কখনো ভুলতে পারি না। বলতে পারো আমরা তাকে ভুলতেই চাই না। সে মানুষটির পছন্দ অপছন্দকে ঘিরেই আমাদের জীবন কিভাবে যে পার হয়ে যায় তা আমরা নিজেরাও বুঝতে পারি না। আমি তোমার প্রকৃত ভালোবাসা হতে পারিনি, কিন্তু তোমার স্ত্রী কিন্তু ঠিকই হতে পেরেছে। তোমার চোখে তার জন্য ভালোবাসা দেখা যাচ্ছে, ওর সাথে খারাপ ব্যবহার করছো তার জন্য অনুতাপও দেখা যাচ্ছে, অথচ তুমি আমার হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিলে। সেই আঘাত তুমি অনুভব করছো না। আমি চাই তুমি ভালো থাকো, আমি আর তোমার গিল্ট বাড়াতে চাই না। তুমি তোমার স্ত্রী নিয়ে খুব ভালো থাকো, সুখে সংসার করো। তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই। তুমি প্লিজ নিজেকে সামলে নাও। আমি বলছি, তোমার জীবনে এমন কেউ আসবে যে তোমার সমস্ত দুঃখকে শুষে নিবে। আমরা তো কত কিছুই চাই নিজেদের জীবনে, কিন্তু সব কি পাই? সব কিছু উপরওয়ালার হতে আসা, আর তার উপর কারোর হাত থাকে না। আমি তোমাকে এতটা ভেঙে দিতে চাইনি। 7টা মাস আমি নিজের বাড়ি থেকে দূরে ছিলাম। নিজের মাকে, নিজের গোটা পরিবারকে বিনা দোষে কষ্ট দিয়েছি। সব কিছু নিয়ে আমি আর পারছিলাম না। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছিলাম। আর তুমিও আমার ব্যবহারে কষ্ট পাচ্ছিলে। এইসব কথা এখানেই মাটি চাপা দিয়ে দাও। তোমার আমার সম্পর্ক শেষ এখানেই, বলতে পারো আরও আগেই শেষ হয়ে গিয়েছে। আমি সেটা উপলব্ধি করতে পারিনি। শুধু শুধু আমার জন্য একটি মেয়ে এত কষ্ট পেল। তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার কষ্টের কারণ হয়ে গেলাম। এটা আমার ভাগ্যের লেখা ছিল, তোমার তাতে কোনো রকম দোষ নেই। আমি তোমার কাছে একটি আবদার করতে পারি? নিশ্চয়ই। কি আবদার? আমি সেই আবদার পূরণ করার চেষ্টা করব। এশা ছলছল চোখ নিয়ে সারাবের দিকে তাকিয়ে বলল, আমি কি তোমাকে শেষবারের মতো জড়িয়ে ধরতে পারি? এরপর আর কখনো চাইবো না। সারাব দ্বিধা দ্বন্দ্বকে দমন করে মাথা নাড়িয়ে সায় জানালো। এশা সারাবের সায় জানানোর সাথে সাথে জড়িয়ে ধরল। তোমার সাথে কাটানো এক একটা মুহূর্ত আমি কখনো ভুলতে পারবো না। সারাব এশাকে ধরল না, ওর সামনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। কারণ হুর সারাবের দিকে তাকিয়ে মুচকি হেসে সেখান হতে দৌড় দিল। এরপর এশা সারাবকে ছেড়ে দিল। ও শিট, হুর আমাকে ভুল বুঝলো। বাড়ি গিয়ে ওর ভুলটা ভাঙাতে হবে। আর নয়, ওকে অনেক কষ্ট দিয়েছি। আমার এই শেষ আবদারটা রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমাকে তুমি মাফ করে দিও। এসব আর বলো না। আচ্ছা আমি এখন বাড়ি যাই, মা ফোন করেছিল, তাড়াতাড়ি বাড়ি যেতে বলেছে। ওকে। সারা বাড়ি ফাহিমকে রেখেই বাড়ির দিকে রওনা দিল। আর গিয়ে এমন কিছু শুনলো যাও ভাবতেও পারেনি। হুর ভার্সিটি থেকে কাউকে কিছু না জানিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে ঢুকে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। নিঃশব্দে কান্না করতে থাকে। এতদিন অনেক কষ্ট করে নিজেকে একটু একটু করে সামলে নিয়েছিল, তাহলে কেন আবার সেই কষ্টের মুখোমুখি ওকে হতে হলো? ও কি একটুও ভালো থাকা ডিজার্ভ করে না? যেই মানুষটা ওকে কখনো ভালোবাসতে পারবে না সেই মানুষটা ওর জীবনে কেন এলো? সেই মানুষটার মায়ায় ও কেন পড়ল? ও তো সব সময় বাস্তবতায় বিশ্বাস করত, তাহলে ওর দ্বারা এত বড় ভুল কি করে হয়ে গেল? এসব ভাবতে ভাবতে নিজের চুল টেনে ধরল, তারপর বড় বড় করে শ্বাস নিল। মেঝে থেকে উঠে দাঁড়িয়ে আয়নার সামনে গিয়ে নিজেকে নিজেই বলতে লাগলো, এভাবে তুমি কিছুতে হেরে যেতে পারো না হুল। তোমাকে এই লড়াই জিততে হবে। মনে রেখো, দুর্বলদের জন্য এই পৃথিবী নয়। তুমি যত দুর্বল হবে তোমাকে মানুষ ততই পিষে যাবে। তোমাকে এতটা শক্ত হতে হবে যাতে মানুষের দেওয়া কষ্ট তোমাকে ছুঁতে না পারে। তোমাকে বের হয়ে আসতে হবে এইসব মিথ্যা আবেগ থেকে, ভালোবাসা থেকে, আর ওই মানুষটাকে চিরকালের জন্য মুক্তি দিতে হবে। ভেবেছিলাম কয়েকটা দিন গেলে নানাজানের সাথে বসে আপনার মুক্তির ব্যবস্থা করব। মনে হচ্ছে সেই দিনটাই এসে গেছে। আর দেরি করা চলবে না। আমি আপনাকে সারা জীবনের জন্য আমাদের এই মিথ্যা বিয়ের বন্ধন হতে মুক্তি দিয়ে দেব। তারপর আপনি এশা আপুকে বিয়ে করে সুখী হন। আমি এখানে আর থাকবো না। আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। এই কাজটা আমি জানি ততটা সহজ হবে না যতটা আমি ভাবছি, কিন্তু তবুও আমাকে করতে হবে। নিজের ভালো থাকার জন্য হলেও আমি এই কাজটা করব। আমার সামনে আপনি অন্য আরেকজনকে নিয়ে সংসার করবেন কখনো না কখনো। আমি আমার এই সিদ্ধান্তের জন্য রিগ্রেট করব। আর আমি আমার সিদ্ধান্তের জন্য রিগ্রেট করি তা আমি কখনোই চাই না। তাই আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
নিজের অজান্তেই আমি এশা আপুর সুখ কেড়ে নিতে চাইছিলাম। ভালোই হয়েছে আজকে আমি জানতে পেরেছি এশা আপু আর আপনি একে অপরকে ভালোবাসেন। হুর নিজের মুখটা ভালো করে ধুয়ে নিল যাতে কেউ বুঝতে না পারে ও কান্না করেছে। ও নিজের কান্না কারোর সামনে দেখাতে চায় না, কিন্তু ও যখন কান্না করতে করতে বাড়িতে ঢুকছিল তখন ওর নানাজান ওর কান্না দেখে ফেলেছিল। এতদিন উনি চুপ করেছিলেন, কিন্তু ওনার চোখ কিছুই এড়ায়নি। সারাবার হুরের সম্পর্কটা যে স্বাভাবিক নয় সেটা উনি শুরু থেকেই ভালো করে বুঝতে পেরেছিলেন। তবুও উনি চাইছিলেন ওদের মাঝে সব ঠিক হোক। এর জন্য ওদের সময়ের প্রয়োজন। তাই সারাব যখন রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল উনি নিশ্চুপ ছিলেন। ওনার নাতিকে উনি সময় দিতে চেয়েছিলেন। ভেবেছিলেন হয়তো দূরে থাকলে হুরের গুরুত্বটা সারাব বুঝতে পারবে, কিন্তু সেটা যখন হলো না তখন উনি হতাশ হয়ে গেলেন। সারাবের দাদা বাড়ির সবাইকে হলরুমে একত্রিত করলেন। উনি মুখটা গম্ভীর করে রেখেছিলেন, হাত দুটো পেছনের দিকে ক্রস করে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিলেন। পরিবারের সবাই বুঝতে পারলো হয়তো উনি কিছু বিষয় নিয়ে খুব চিন্তিত, কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস করলো না। উনি গম্ভীর মুখে বললেন, ওরা কতক্ষণে সবাই বাড়িতে আসবে? সারাবের মায়ের দিকে তাকিয়ে বলল। সারাবের মা নমনীয় গলায় বললেন, বাবা, ওদের ক্লাস তো শেষ হয়ে যাওয়ার কথা এতক্ষণে, চলে আসবে কিছুক্ষণের মাঝে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটাবার ফোন করে দেখতে পারি। থাক বড় বৌমা, কাউকে ফোন করতে হবে না। আজকে আমি তোমাদের সারাপার হুরের সম্পর্ক নিয়ে কথা বলতে একত্র করেছি। আমি ওদের সম্পর্ক নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, আশা করি তোমরা আমার মতামতকে গ্রাহ্য করবে। আমি অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি হুর আর সারাপের ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি। সারাব তখনই বাড়ির ভেতরে ঢুকছিল। ও দাদার কথাটা ওর কানে এলো। মনে হলো ওর কানে কেউ যেন গরম সীসা ঢেলে দিয়েছে। এমন বিষাক্ত কথা ওর কানে কেন এলো? অপরদিকে হুর নিচে নামবে এমন সময় ওর নানাজানের কথা শুনতে পেল, আর না চাইতে ও চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তবুও নিজেকে দমন করে চোখ মুছিয়ে মুচকি হাসল। অবশেষে ওর ইচ্ছেটা পূর্ণ হতে চলেছে। এই বিষয়ে তো ও নিজেও নানাজানের সাথে কথা বলতে যাচ্ছিল। যাক, ও নানাজানও বুঝতে পেরেছে এই সম্পর্কের কোনো পরিণতি নেই, তাই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে। ভালোই হয়েছে, এবার ওরা সারাবের দুজনের মুক্তি। দুজনেই এই হৃদয়ের দহন থেকে মুক্তি পাবে। হুর আস্তে আস্তে করে নিচে নামলো। মনে হচ্ছে পায়ে যেন কেউ শিকল বেঁধে দিয়েছে। হঠাৎ করে পাটা কেমন ভারী হয়ে গেল। সারাব নিজের হাতটা মুঠো করে ধরে রাখলো। দাদাজান পেয়েছেটা কি? ওকে যখন ইচ্ছে হলো মতামত না নিয়ে বিয়ে করিয়ে দিল, আর এখন ওর মতামত না নিয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নিচ্ছে। ও বেঁচে থাকতে কোনো দিন হুরকে ডিভোর্স দিবে না, নেভার। দরকার পড়লে হুরকে কিডন্যাপ করে কোথাও চলে যাবে। জীবনেও এ বাড়িতে পা রাখবে না। যেই বাড়িতে ওর বউকে ওর থেকে আলাদা করার আয়োজন চলছে সেই বাড়িতে ও কেন থাকবে? পরিবারের সকলে স্তম্ভিত হয়ে গেল। কি বলবে কেউ কিছু বুঝতে পারছে না। হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিল, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সারাবের বাবা বলল, বাবা, আপনি এমন একটা সিদ্ধান্ত নিলেন না, মানে আমি একটু জানতে চাইছিলাম আর কি। সব কিছু ভেবেই আমি সিদ্ধান্তটা নিয়েছি। সারাব দাদুভাই হুর দিদিভাইকে কিছুতেই মেনে নিতে পারছে না। তোমরা কি ভেবেছ আমি কোনো কিছু দেখতে পাই না? আমি এতদিন ধরে সব দেখছিলাম, কিন্তু আর না। হুর দিদিভাইকে আমি আর কিছুতেই কষ্ট পেতে দিব না। বাবা মা মারা মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। ও সুখী থাকা ডিজার্ভ করে, আর আমি তার জন্য তেমন ছেলে খুঁজবো যে যাকেও ভালো রাখবে। ভেবেছিলাম সারাব দাদুভাই ওকে ভালো রাখবে, থেকে উত্তম ছেলে আমি হুর দিদিভাইয়ের জন্য পাবোই না। কিন্তু সারাব আমাকে ভুল প্রমাণিত করে দিল। তাই বলে আপনি এমন একটা সিদ্ধান্ত নেবেন? আপনি তো সব সময় বলেন তাড়াহুড়ো কাজ শয়তানের। এতদিন সময় দিয়েছেন, আর কয়েকটা দিন না হয়? সারাবের দাদি কথা শেষ করার আগেই সারাবের মা বলল, বাবা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, মা বাধা দিয়েন না, বাবা ঠিক বলেছেন। হুর দ্বিতীয় বিয়ের কথা শুনে সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে রইল। সবাই পেয়েছেটা কি? বিয়ে কি সব, নাকি একজনের কাছে সুখ পেলাম না বলে আর একজনের কাছে সুখ খুঁজতে চলে গেলাম? এটা কি হয় নাকি? এটা কিছুতেই চলতে পারে না। অনেক হয়েছে, এই বিয়ের সিদ্ধান্ত আর নয়।
এবার ওকে নিজের হয়ে কিছু বলতে হবে। ও নানাজানের কাছে যেতে লাগলো। ওকে নিচে নামতে দেখে ওর মেজো মামি বলল, আরে হুর মামুনি, তুই বাড়িতে কখন এলি? দেখলাম না তো। সারা হুরের নাম শুনে হুরের দিকে তাকালো। মেয়েটাকে দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে কান্না করেছে, অথচ এমন দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। সারাব কোনো প্রতিক্রিয়া না করে ধৈর্য ধরে দাঁড়িয়ে রইল। ও দেখতে চায় হুর কি জবাব দেয়। মাথাটা খুব ব্যথা করছিল, তাই কিছুক্ষণ আগে বাড়িতে চলে এসেছি। নানা জান, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কি তোমার কিছু সময় আমাকে দেবে? তোমার জন্য সবসময় আমার দোয়া থাকবে। অনুমতি কেন নিচ্ছ বলো তো? চলো আমরা গার্ডেনের দিকে যাই। সারাবের মায়ের দিকে তাকিয়ে বলল, আমাদের জন্য চা পাঠিয়ে দিও। চলো দিদি ভাই। ও হুর ও নানাজানের হাত ধরে বের হতে নিবে। ও চোখ সারাবের ওপর পড়লো, দেখলো সারাব ওর দিকে তাকিয়ে আছে। হুর ডোন্ট কেয়ার ভাব নিয়ে চোখ সরিয়ে নিল। বের হওয়ার সময় সারাবের হাত লাগলো হুরের হাতের সাথে। সারাব হাসলো। সারাবের দাদা আর হুর যাওয়ার পর যে যার কাজে লেগে গেল। মনে হচ্ছে যেন সব স্বাভাবিক। সারাবের দাদি সোফায় বসে স্বামীর এমন সিদ্ধান্তের কারণ চিন্তা করতে লাগলো। সারাব দাদির কাছে গিয়ে বলল, দাদি যান, তোমার জামাই আমার জীবন নিয়ে কি শুরু করেছে বলতে পারো? যখন ইচ্ছে হলো বিয়ে করিয়ে দিল, আবার যখন ইচ্ছে হলো ডিভোর্স করিয়ে দেবে। মানে কি এইসবের? বিরক্ত হয়ে বলল। সারাবের দাদি নাতির কথা শুনে হেসে বলল, বউকে মনে ধরেছে বুঝি, আর ছাড়তে ইচ্ছা করছে না তাই না? তাহলে 7 মাস দূরে কেন থাকছিলে? এখন এটার সাজা তো ভোগ করতেই হবে তাই না? একটা কথা ভালো করে ঢুকিয়ে নাও, সারাবের জীবন থাকতে সারাব কখনো হুরকে মুক্তি দেবে না। হুর সারাবের নামে লেখা হয়ে গেছে। অন্য কেউ বিয়ে তো দূরে থাক, চোখ তুলে তাকালে তার চোখ তুলে নেব। তোমার জামাইকে সাবধান করে দিও, না হলে তোমার প্রিয় নাতনিকে নিয়ে এমনভাবে অদৃশ্য হব, সারা দেশের সিআইডি লাগালেও আমাদের খোঁজ পাবে না। বেপরোয়া ভাব নিয়ে বলে নিজের রুমে চলে গেল। সারাবের কথা শুনে ও দাদি হাসতে লাগলো। দেখা যাক দাদা নাতির নীরব যুদ্ধে কে জিতে। তবে সে মনে প্রাণে এটাই দোয়া করে যাতে সারাব জয়ী হয়। ইউনিভার্সিটিতে এই ফাহিম, ব্রোকে কোথাও দেখেছিস? কোথায় গেল বলতো? আরে আজকে তো ব্রেকআপ ডে, সেটাই হয়তো সেলিব্রেট করতে গেছে। তোর ফালতু কথা রাখতো, ওকে একটা ফোন করতো, দেখ কোথায় আছে। একটা মেয়ের মন ভেঙেছে আর তোমরা এসব কথাবার্তা বলছো? আরিফের মাঝে না হয় কোনো হৃদয় নেই, কিন্তু তুমি ফাহিম, তুইও একই কথা বলছিস। বলছি তার কারণ আছে। সারাবের বিয়েটা অন্য কারোর সাথে হয়ে গেছে, সেখানে কষ্ট পেয়ে লাভ নেই তো, তাই না? এসে অনেক কষ্ট পেয়েছি, আমি জানি বন্ধু হিসেবে আমরা ওর পাশে থাকবো যাতে ও সব কিছু ভুলে যেতে পারে। কিন্তু এই তিক্ত সত্যটা ওকে মানতে হবে যে সারাব অন্য কারোর স্বামী। এত আবেগ দিয়ে জীবন চলে না, বুঝতে পেরেছিস? বাস্তবতায় পা রাখতে শেখ, দেখবি জীবনের অন্য মানে খুঁজে পাবি। ওদের কথার মাঝে লিয়া সাবা খুশি এসে দাঁড়ালো আর সবাই হাঁপাচ্ছে। ওদের হাঁপাতে দেখে ফাহিম মজা করে বলল, কিরে, তোদেরকে কি কুত্তা দৌড়ানি দিয়েছিল নাকি? এভাবে এক একজন হাঁপাচ্ছিস কেন? কি সব ভাষা ইউজ করো তুমি? যা বাবা, আমি খারাপ কি বললাম? ওটা কুত্তা না ফাহিম ভাই, ওটা কুকুর হবে। কুত্তা আর কুকুর দুটো কি আলাদা? একই তো। তোমাকে বোঝানো থেকে একটা গাধাকে বোঝানো ঢের ভালো। তো কে বলেছে আমাকে বোঝাতে? থাম তো তোরা সব, জায়গায় গিয়ে টম অ্যান্ড জেরি শো শুরু করে দিস। মিস লিয়া, আপনি ঠিক আছেন? জি আমি ঠিক আছি। অনেক হাঁপাচ্ছেন, দাঁড়ান আমি পানি নিয়ে আসছি। আহারে, আমার ভাইটা কবে এত মানবতার বন্ধু হয়ে গেল, দেখে যেন চোখটা জুড়িয়ে গেল। থাপ্পড় খাবি নাকি তুই? আমাদের জন্য কখনো তো এতটা কনসার্ন হও নাই ভাইয়া। কদিন হয়েছে মাত্র লিয়ার সাথে পরিচয়, আর তার মধ্যে এত। এক একজন লজ্জা দিতে ব্যস্ত হয়ে গেল। কিছু একটা বলে কথা ঘোরাতে হবে। আচ্ছা আপনারা কেউ হুরকে দেখেছেন? আসলে ওকে পুরো ভার্সিটি খোঁজা হয়ে গেছে, কোথাও পাচ্ছি না। আমাদের সাথে ছিল, ওয়াশরুমে ফ্রেশ হতে যাবে বলে আর আসেনি। পুরো ভার্সিটি খুঁজে নিয়েছি অথচ পাইনি, তাহলে নিশ্চয়ই বাড়িতে চলে গিয়েছে। এইটুকু কমন সেন্স কি তোমার নেই? তোর সমস্যাটা কি বলতো? সব জায়গায় কথা কেন বলতে হবে তোর? এই নাদিরা, কখন কোথায় বলতে হয় জানিস না?
এমনিতেই ব্রোকে কোথাও খুঁজে পাচ্ছি না, আর এর মধ্যে হুড়ো হাওয়া হয়ে গেছে। তখনই সাবার ফোনে রিংটোন বেজে উঠল। দেখলো হৃদয় কল করেছে। ও ফোনটা রিসিভ করতেই সবাইকে নিয়ে ভার্সিটির বাইরে যেতে বলল, কারণ হৃদয় ভার্সিটির বাইরে ওদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ওরা সকলে মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ওরা তো জানলো না বাড়িতে কি সুনামি বয়ে গেছে। হুর আর ওর নানাজান পাশাপাশি বসে আছে, গভীর মনোযোগ দিয়ে দুজনেই ফুলের দিকে তাকিয়ে আছে। হুরে নানাজান হুরকে বলল, তুমি কি তোমাদের সম্পর্কটাকে আরেকবার সুযোগ দিতে চাও? না নানাজান। ঠিক আছে, তোমার বিষয়ে আমি আরেকটি সিদ্ধান্ত নিতে চাচ্ছি। তোমার কাছে আমার একটা অনুরোধ নানাজান, আমাকে আর বিয়ের কথা বলো না। আমি আর পারবো না। আমি নিজের একটা পরিচয় তৈরি করতে চাই। তুমি আমাকে সেই সুযোগটুকু দিও, আমি তাতেই খুশি। নানাজান হুরের মাথায় হাত রেখে বলল, তুমি যা চাইছো তাই হবে। ধন্যবাদ নানাজান। সারাব নিজের রুমে এসে পায়চারি করতে লাগলো। হুর আর দাদাজানের মাঝে কি কথা হচ্ছে? হুর কি রাজি? হুর যদি রাজি হয়, ওর কপালে দুঃখ আছে। রাতে হুর ছাদে যাচ্ছিল। ছাদে পা দেওয়ার সাথে সাথে কেউ ওর হাত ধরে ছাদের দেওয়ালের সাথে চেপে ধরল। হুরকে এমন করে দেওয়ালের সাথে চেপে ধরাতে হুর অবাক হয়ে সামনের মানুষটার দিকে তাকালো, আর প্রচণ্ড বিরক্তি আর রাগ ও চেহারায় ফুটে উঠল। আবার কি করলো এই মানুষটির সাথে? এমনভাবে চেপে ধরে রাখার মানে কি? অসহ্য লাগছে। হুর চুপ থাকতে না পেরে রাগীভাবে বলল, এমন করে চেপে ধরার মানে কি? আমার থেকে দূরত্ব বজায় রাখেন, না হলে ভালো হবে না কিন্তু। ও তাই নাকি? কি করবে তুমি? আমিও একটু শুনি। এতই যখন দেখতে চাচ্ছেন তাহলে বরং দেখায় আমি কি করতে পারি। কথাটা বলে সারাবের পায়ের মধ্যে জোরে পাড়া দিয়ে দিল। সারাব ব্যথা পেয়ে ওকে ছেড়ে দিল। উফ, তুমি কি আসলে মেয়ে নাকি অন্য কিছু? মনের মধ্যে মায়া দয়া বলতে কিছু নেই, তাই না? কথাটা শুনে হাসি পেল জানেন। যে মানুষটি নিজেই জানে না মায়া দয়া কি, সে আসছে আমাকে মায়ের দয়া নিয়ে লেকচার দিতে। আর একটা কথা কান পরিষ্কার করে শুনে রাখুন, আমাকে যদি আগের হুর ভেবে থাকেন তাহলে ভুল করবেন। আমি সেই আগের হুর নই। আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে নতুন হুর। আমাকে আগের মতো অবলা ভেবে ভুল করবেন না, না হলে এই মাত্র যে ডেমো দেখালাম এর থেকেও ডেঞ্জারাস ডেমো দেখাবো। আমাকে হুমকি দিচ্ছ নাকি ভেবেছো তোমার এই হুমকিতে আমি ভয় পেয়ে যাব? আমি তোমাকে অবলা নারী কখনো ভাবিনি। তোমার সাথে কিছু কথা ছিল, সেই জন্যই তোমাকে ধরেছিলাম। ভার্সিটিতে অর্ধেক কথা শুনে দৌড়ে চলে এলে, পুরো কথাটা তো আগে শুনবে। আমার সাথে আপনার আর কোনো কথা থাকতে পারে না। আমি আপনার পার্সোনাল বিষয় নিয়ে কোনো কিছু জানতে ইচ্ছুক নই। আমি বরাবরই স্বার্থপর একটা মেয়ে, সেজন্যই তো নিজের স্বার্থটাকে বড় করে দেখি। এটা তো আপনি আগে থেকেই জানেন, তাই নয় কি? সারা বুঝতে পারলো হুর ওর কথা ওকে আবার ফিরিয়ে দিচ্ছে। আমি জানি, আমি সেদিন অনেক খারাপ কথাগুলো তোমাকে শুনিয়েছিলাম, তার জন্য আমি তোমার কাছে মন থেকে ক্ষমা চাচ্ছি। তুমি স্বার্থপর নও, আমি স্বার্থপর। দিনের পর দিন তোমার সাথে বাজে ব্যবহার করেছি, তার জন্য আমি সত্যি অনুতপ্ত। এইসব ইমোশনাল কথা অন্য কাউকে গিয়ে শোনান। এইসব কথা শোনার মতো আমার ইচ্ছে নেই। ছাদে এসেছিলাম একটু ফ্রেশ হতে, আপনার জন্য সেটাও আর হবে না। কথাটা বলে চলে যেতে নিল। সারাব ওর হাতটা ধরে ফেলল। হুর দত্তে দত চিপে চোখ বন্ধ করে নিল। আমার কথা না শোনা পর্যন্ত আমি এখান থেকে তোমাকে কোথাও যেতে দেব না। আজকে এসা আর আমার ব্রেকআপ হয়ে গেছে। ও আমার ভালোবাসা কখনো ছিল না, ও শুধু আমার আবেগ ছিল। সেটা আমি বুঝতে অনেক দেরি করে ফেলেছি। তোমার সাথে সাথে আমি ওকে অনেক কষ্টও দিয়েছি। সেজন্য সবার কথা ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি। আপনার লজ্জা করেনি মিস্টার সারাফ শাহ এই কথাগুলো বলতে? কিভাবে পারেন 2 বছরের ভালোবাসাকে আবেগের নাম দিতে? কিভাবে পারলেন এইসব ওকে কষ্ট দিতে শুধুমাত্র আপনাদের জন্য? কিছু পুরুষদের জন্যই নারীরা কাউকে ভালোবাসতে ভয় পায়, বিশ্বাস করতে ভয় পায়। আপনি কি ছোট বাচ্চা নাকি যে বুঝতে পারেননি? যখন যা মনে হয় তাই করবেন নাকি? মেয়েদেরকে আপনি কি পেয়েছেন? খেলার পুতুল? যখন ইচ্ছা হয় খেলবেন, যখন ইচ্ছা হয় ছেড়ে দেবেন। মানুষই তো ভুল করে, তাই না? আমার ভুলগুলোকে চিহ্নিত করে সেগুলো শুধরে দিতে পারো না? হাঁটু গেড়ে মাথা নিচু করে কথাটা বলল। আমি তোমার অপরাধী, তাই তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব।
আমি কোনো পুলিশ বা আইনজীবী না যে আপনাকে শাস্তি দিতে যাব। নিজের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। কালকে ভার্সিটি আছে, তাড়াতাড়ি ঘুমাতে হবে। আমি চললাম। দাদা জানের সাথে তোমার কি কথা হয়েছে? আপনাকে সেদিন একটা কথা বলেছিলাম না, আপনাকে চিরকালের মতন মুক্তির ব্যবস্থা করে দেব আমি। আমার সেই কথাটা রাখার ব্যবস্থাই করছি। আমার মতো মেয়ের সাথে আপনার সংসার হবে না, সেই জন্যই আপনাকে ডিভোর্স দেব, যাতে আপনি আমি দুজনেই সুখী হতে পারি। আর আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যাব। আপনার চোখের সামনে আমি থাকবো না, আমাকে আপনার সহ্য করতে হবে না। সারাবের চোখে চোখ রেখে কথাটা বলে উঠল। কথাগুলো বলার সময় হুর নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করলো। মনে হচ্ছে নিজের সাথে নিজে একান্তে যুদ্ধে নেমেছে, আর সেই যুদ্ধে ওকে জয়ী হতেই হবে। সারা হুরের কোমর টেনে ওর অধরে এক আঙ্গুল রেখে বলল, হুশ, অনেক বলে ফেলেছো ওয়াইফি। এবার লম্বা করে একটা শ্বাস নাও দেখি। সব অভিমান আজকে ঝেড়ে ফেলবে নাকি? হুর দাঁত কটমট করে বলল, আপনি আবারও আমাকে ধরলেন? আপনাকে না বলেছি আমার থেকে দূরত্ব বজায় রাখতে? আপনার আর আমার মাঝে আর কোনো সম্পর্ক নেই, তাই আমাকে ওয়াইফ বলার সাহস কি করে হয় আপনার? সারাফ শাহের সাহস সম্পর্কে তোমার কোনো ধারণা নেই ওয়াইফি। সমস্যা নেই, ধীরে ধীরে জানতে পারবে। আজকে ডিভোর্সের কথা বলেছ, এরপর যাতে আর কোনোদিন তোমার মুখ থেকে ডিভোর্সের কথা না শুনি, তাহলে তোমাকে কিডন্যাপ করে এই বাড়ি ছেড়ে চলে যাব। এটা কিন্তু আমি মোটেও ভয় দেখানোর জন্য বলছি না, এটা আমি করে দেখাবো। আমাকে ছাড়া এই বাড়ি তুমি কোনোদিন ছাড়তে পারবে না, এটা তোমার মাথায় ভালো করে ঢুকিয়ে নিও। কানে আলতো করে অধর ছুঁয়ে হুরকে ছেড়ে দিল। হুর রাগে আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। সেটা দেখে সারাব টেডি স্মাইল দিল। হুর দেখলো টপ গাছের সামনে মগ ভর্তি পানি। সেটা নিয়ে সারাবের মুখের উপর ছুঁড়ে মারলো আর বলল, এটা আমাকে ছোঁয়ার দুঃসাহস দেখানোর জন্য। নেক্সট টাইম আমার আশেপাশেই আসবেন না, না হলে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। মগটা ফেলে দিয়ে ছাদ থেকে চলে গেল। উফ ওয়াইফি, তোমার এই রূপেই তো আমি ছারখার হয়ে যাচ্ছি। আর কি ছারখার করবে তুমি? যতই পরিবর্তন হয়ে যাও না কেন, তোমাকে আবার সারাফ শাহের প্রেমে নতুন করে পড়তে হবে। রাতে খুশি পানি নিতে রান্নাঘরে গেল। দেখলো কেউ একজন ফ্রিজের সামনে বসে কচকচ করে কিছু খাচ্ছে। ও তো ভয় পেয়ে গেল, এত রাতে কে এখানে বসে আছে। খুশি আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। ওর উদ্দেশ্য হচ্ছে সামনে কে বসে আছে সেটা দেখার। সেই ব্যক্তি কারোর আওয়াজ পেয়ে ফোনের টর্চ অন করলো। ফাহিম ভাই, তুমি এখানে বসে আছো? বাইরে আর কোনো জায়গা ছিল না নাকি? এখানে চোরের মতো বসে কি করছো তুমি? ফাহিম বসা থেকে উঠে দাঁড়ালো আর বলল, তোদের জ্বালায় শান্তি মতো একটু আহারও করতে পারবো না। সব জায়গায় কোনো না কোনো বাহিনী এসে হাজির হয়ে ছাতার জীবন। ডাইনিং টেবিল রেখে রান্নাঘরে চোরের মতো বসে খাচ্ছ কেন? সন্দেহ তো জাগবেই, তাই না? ফাহিম চিপসের প্যাকেট দেখিয়ে বলল, এইটা নিয়ে ডাইনিং টেবিলে বসে খাওয়া যাবে? তোর পেটুক ভাইয়ের জন্য আমি কিছু খেতে পারি নাকি? সব সময় এসে ভাগ বসায়, তাই তো চুপি চুপি খাচ্ছিলাম। কিন্তু তোদের ভাই বোনের তো আবার আমার খাওয়া সহ্য হয় না। ভাই না দেখলো, বোন ঠিকই দেখে ফেলেছে। সব কিছুতেই আমার ইনোসেন্ট ভাইটাকে এত বকো কেন বলো তো? আমার ভাই যদি পেটুক হয়, তুমিও তো কম না, তুমি ওর থেকে বড় পেটুক। এখন জলদি করে আমাকে কয়েকটা চিপস দাও, না হলে ভাইয়ার কানে কথাটা পৌঁছাতে আমার সময় লাগবে না। ঘুষখোর কোথাকার। কয়েকটা চিপস খুশির হাতে দিয়ে বলল, নে খা। আর শোন, এবার ভার্সিটিতে প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে, তোরা অংশগ্রহণ করবি তো? ইচ্ছে তো আছে। গুড। সাবার হৃদয়ের রুমের সামনে পায়চারি করছে। আসলে হৃদয় ওকে ডেকেছে কি যেন কথা বলবে, কিন্তু সাবা ভেতরে যাওয়ার সাহস করতে পারছে না। তখনই হৃদয় ভেতর থেকে বলে উঠল, সারা রাত কি বাইরে দাঁড়িয়ে থেকে পার করে দিবি নাকি ভেতরে আসবি? উনি কিভাবে জানলেন আমি এখানে দাঁড়িয়েছি? তোর মতো মাথা মোটার মাথায় সেসব কিছু ঢুকবে না। চিন্তা ভাবনা বাদ দিয়ে ভেতরে আয়, না হলে আমি যদি বাইরে আসি খুব খারাপ হবে। কিন্তু সারা রাত আমার রুম থেকে কোথাও যেতে দেব না। সাবা হৃদয় শেষের কথাটা শুনেই ভয় পেয়ে রুমে ঢুকলো আর বলল, জি বলুন, কি বলবেন? ড্রয়ারে অয়েনমেন্ট রাখা আছে, সেইটা নিয়ে আমার কাছে আয়। সাবা হৃদয়ের কথা মতো কাজ করলো। সুন্দর করে আমার মাথায় লাগিয়ে দে, মাথাটা খুব ব্যথা করছে, আজকে কাজের প্রচুর চাপ ছিল।
সাবা বুঝতে পারলো মানুষটা আজকে সারাদিন অনেক কষ্ট করেছে, তাই কোনো বাক্য ব্যয় না করে মাথায় অয়েন্টমেন্ট লাগিয়ে দিয়ে চুল টেনে দিতে লাগলো। এখন কি একটু ভালো লাগছে? হৃদয়ের মহারানী যখন ওর মাথা ছুঁয়ে দিয়েছে তখন ওর মাথা ব্যথা সেরে গিয়েছে। সাবা কথাটা শুনে লজ্জা পেল, আর উঠে চলে আসতে চাইলে হৃদয় ওর হাত ধরে ওর পাশে বসিয়ে দিল। এইটুকু পিচ্ছি তার আবার কত লজ্জা, চুপচাপ আমার চুল টেনে দেয়। যতক্ষণ না বলবো ততক্ষণ এখান থেকে উঠতে পারবি না। আপনি বুঝতে পারছেন না, কালকে ক্লাস আছে, তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে তো। তুই আমায় ক্লাস দেখাচ্ছিস? তোর ক্লাসের থেকে আমার কাজ বেশি জরুরি। কেন কেন? আপনি কি আমার জামাই লাগেন নাকি যে আপনার কাজ বেশি গুরুত্বপূর্ণ? কথাটা বলার পর বুঝতে পারলো কি বলেছে, আর নিজে জিহ্বায় কামড় দিয়ে দিল। না, আমি সেরকম কিছু বলতে চাইনি, বিশেষ করুন। মানুষের মনে যেটা থাকে সেটা মুখ দিয়ে বের হয়ে আসে, আর হয়নি হতে কতক্ষণ বলো তো? কথাটা বলে চোখ টিপ দিল। সবকিছু আড়াল থেকে হুর দেখলো আর মুচকি হাসলো। তার ভাইটা অবশেষে প্রেমে পড়েছে। আরিফ লিয়ার আইডিতে মেসেজ করে পাঠালো, আপনি কি ভালো আছেন? আমার ভালো লাগা দিয়ে আপনি কি করবেন কাকু? আরিফ কাকু কথাটা দেখে হতাশ হলো, তাই ও আবার লিখলো, আমাকে দেখতে কি কাকুর মতন? লিয়া রিলস দেখছিল, তাই প্রোফাইলের মানুষটিকে খেয়াল করেনি, ভেবেছে অন্য কেউ হয়তো দুষ্টুমি করছে, কিন্তু এবার খেয়াল করলো, আরও লিখে পাঠালো, সরি, আমি আপনার প্রোফাইলটা খেয়াল করিনি। অনেক এরকম আজে বাজে মেসেজ করে থাকে তো, তাই ওই রকমভাবে কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না প্লিজ। আরে না না, ঠিক আছে, আমি কোনো কিছু মনে করিনি। কি করছেন এখন? আমি আপনার থেকে অনেক ছোট, আপনি আমাকে তুমি ডাকতে পারেন। আপনি বললে লজ্জা লাগে, কারণ আপনি আমার থেকে অনেক বড়। ওহ আচ্ছা, ঠিক আছে, তোমাকে আমি তুমি করেই ডাকবো। তুমি আমার বোনদের এত ভালো বান্ধবী, তাহলে আজ পর্যন্ত আমাদের বাড়ির কোনো ফাংশনে এলে না কেন? আমার পরিবার অন্য সকল পরিবারের থেকে আলাদা। ওরা বান্ধবীর বাড়ি যাওয়াটা পছন্দ করে না, এমনকি বান্ধবীদের সাথে ঘোরাটাও পছন্দ করে না। ওরা তো এখনো পর্যন্ত জানে না আমি লুকিয়ে লুকিয়ে ঘুরি, তাই কখনো আপনি আমাকে দেখেননি। ও আচ্ছা। আরিফ লিয়ার মাঝে নতুন প্রণয় শুরু হতে লাগলো। সারাবের দাদা হাদিসের বই পড়ছেন, আর ওর দাদি নিজের স্বামীর মুখটা খেয়াল করছেন। সেটা দেখে সারাবের দাদা বললেন, সে তখন থেকে আমাকে কি দেখছো বলো তো, কিছু কি বলবে? নাকি আমি আগের চেয়েও বেশি হ্যান্ডসাম হয়ে গেছি? ফালতু কথা বন্ধ করেন তো। আপনি আমাকে একটা কথা বলেন তো, হঠাৎ করে ওদের তালাকের সিদ্ধান্ত নিলেন? আপনি তো সবসময় সম্পর্ক ভাঙায় বিশ্বাসী নন, আপনি তো সবসময় সম্পর্ক জোড়া লাগাতে বিশ্বাসী ছিলেন। এত তাড়াতাড়ি হার মেনে নিলেন? ওদের বিয়েটা তো প্রথম আপনিই ঠিক করেছিলেন, আর সেটা অনেক চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নিয়েছিলেন, আর এর জন্য আপনি ইস্তেখারের নামাজও পড়েছিলেন। তাহলে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কি? সারাবের দাদা রহস্যময় হাসি দিয়ে বলল, মুরগিকে রান্না করার জন্য আগে ভালোভাবে কেটে নিতে হবে, তারপর মশলা মাখিয়ে বাছতে হবে, তারপরে না খেতে মজা লাগবে। পরের দিন ভার্সিটিতে হুররা কথা বলতে বলতে ভার্সিটিতে ঢুকছিল। তখনই ইটের টুকরো বেজে হুর পড়ে যেতে নিল, কিন্তু তার আগেই কেউ ওর হাত ধরে ফেলল আর ওকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালো। সারাব দূর থেকে এসব দেখে রাগে ফুঁসতে লাগলো। হুরের সামনে থাকা মানুষটি হুরের হাত ধরে রয়েছে। হুর চোখ খুলে তাকিয়ে দেখলো গ্রিন টি শার্ট আর হোয়াইট প্যান্ট, কালো সানগ্লাস পরা একটি ছেলে তার হাত ধরে রয়েছে। অন্য একটি ছেলে তার হাত ধরেছে, এটা ভেবেই রাগ হতে লাগলো। হুর সেই ছেলেটির থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। সাবা, লিয়া, খুশি সকলেই নজর ছেলেটির দিকে, তারপর একে অপরের দিকে তাকালো। হেই বিউটিফুল, আর ইউ ওকে? হুরকে জিজ্ঞেস করলো, জি, আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। মাই প্লেজার। বাই দ্য ওয়ে, কোন ইয়ার? ছেলেটির এমন প্রশ্নে লিয়া রেগে গিয়ে উত্তর দিল, ও কোন ইয়ারে পড়ে সেটা আপনার জেনে কি হবে? আপনি নিজের রাস্তা মাপুন। ওকে আপনি বাঁচিয়েছেন, ও ধন্যবাদ জানিয়ে দিয়েছে, এরপর আর কোনো উত্তর আশা করবেন না। কি হচ্ছে কি লিয়া? ওনার সাথে এভাবে কথা বলছিস কেন? মিস, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে কিছু জিজ্ঞেস করিনি। আমি যাকে বাঁচিয়েছি তাকেই জিজ্ঞেস করেছি। হুর কিছু বলবে তার আগে সারাব এসে হাজির হলো, আর সেই ছেলেটির উদ্দেশ্যে বলতে লাগলো, ও কোনো আগুনের
গোলার মধ্যে পড়েছিল না যে তুই ওকে বাঁচিয়েছিস। আর একটা কথা বলতো, আজকে এত গুটি গুটি বয়স সাজার চেষ্টা করছিস কেন? সারাবের কথা শুনে হুর বুঝতে পারলো সারাব হয়তো ছেলেটিকে আগে থেকেই চিনে। ছেলেটি হেসে বলল, যেভাবেই হোক বাঁচিয়েছি তো, আমার সব ব্যাপারে তোর নাক গলাতে হবে কেন? আমার যা ইচ্ছা আমি সাজবো, তাতে তোর কি? সারাব পকেটে দুহাত রেখে বলল, সে তুই জোকার সেজেও বসে থাকতে পারিস, আমার তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বাড়ির মেয়েদের দিকে চোখ তুলে তাকালে তোর চোখ আর চোখের জায়গায় থাকবে না। সেই জন্যই বলছি, আমাদের বাড়ির মেয়েদের থেকে দূরে থাক। ঠিক বলেছেন ভাইয়া। এই লোকটা এত গায়ে পড়া, আপনাকে কি আর বলবো। উনি হুরকে বাঁচিয়েছে বলে কি ওনাকে হুরের সব ইনফরমেশন দেব? তোরা এখন থামবি প্লিজ, বিরক্ত লাগছে এবার। একটাই প্রশ্ন তো জিজ্ঞাসা করছে, আর তার জন্য এত কাণ্ড করার কি আছে? মানুষ হিসাবে জিজ্ঞাসা করতেই পারে, তাই বলে তোরা এমন ব্যবহার করবি? ছেলেটি হুরের কথা শুনে মুচকি হাসি দিল। সারাবের রাগ হতে লাগলো। হুর ওর সামনে দাঁড়িয়ে অন্য ছেলে সাপোর্ট করছে। হুর শান্ত হ, চল আমরা ক্লাসে যাই, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ওরা ক্লাসে চলে গেল। সারাব আর সেই ছেলেটি দাঁড়িয়ে রয়েছে। আর যদি কখনো ওর সাথে তোকে কথা বলতে দেখি তাহলে সেদিনটাই তোর শেষ দিন হবে, মনে রাখিস সানি। এই মেয়েটার সাথে কথা বললে তোর এত গায়ে লাগছে কেন? তোর কাছে তো তোর এসা আছেই, নাকি তুই দু নৌকোয় পা দিয়ে চলতে চাচ্ছিস? সেই কৈফিয়ত কি আমি তোকে দেব নাকি? সারাব চলে গেলে সানি বাঁকা হাসি দিয়ে বলল, বিউটিফুল, তুমি তো আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছো। তোমাকে তো আমি আমার করেই ছাড়ব। মনে হচ্ছে তুমি সারাবের বিশেষ কেউ। সারাব, তোর আপন মানুষটাকে কেড়ে নিয়ে তোর থেকে চরম প্রতিশোধ নিব। তোর কারণে ভার্সিটিতে আমার কোনো ভ্যালুই নেই। সব কিছুতেই শুধু তোর নামটাই প্রায়োরিটি লিস্টে থাকে। সারাব আর সানি একে অপরের শত্রু। দুজন দুজনকে দু চোখে সহ্য করতে পারে না। হুরের মাথা ব্যথা করছিল। ওয়াশরুমে গেল মুখে পানি ছিটাবে বলে। তখনই সারাব এসে ওর হাত ধরে খালি ক্লাসরুমের দিকে নিয়ে গেল। ঢুকে দরজাটা বন্ধ করে দিল। হুর সারাবের কাজে প্রচণ্ড বিরক্ত হলো। সারাব হুরের দুপাশে হাত রেখে বলল, ওই ছেলেটার সাপোর্ট নিলে কেন তখন? তুমি জানো কেমন ছেলে। ওর সাথে যাতে আর কখনো তোমাকে কথা বলতে না দেখি, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। এমনিতেও আপনার থেকে খারাপ কেউ নয়। ছেলেটা যথেষ্ট ভদ্র, আর আমাকে পড়ে যাওয়ার হাত থেকে যে বাঁচিয়েছে তার সাথে খারাপ ব্যবহার করা ভদ্রতার মধ্যে পড়ে না। তাই ও যদি আমার সাথে কথা বলতে আসে, আমি অবশ্যই কথা বলবো। আপনার কথা আমি কেন শুনবো? তুমি আমার সাথে জেদ করছো, ভুলে গেছো নাকি আমি কে? মনে রাখার কোনো প্রয়োজন আমি দেখছি না। অবাধ্যতা আমি পছন্দ করি না। অযথা আমার রাগ তুলিও না, সেটা তোমার জন্য মোটেও ভালো হবে না। ছেলেটি ভালো নয়, তাই বলছি আমার সাথে জেদ করে ওর সাথে কথা বলতে যেও না। এতে তোমারই ক্ষতি হবে। মেয়েদের ফাঁদে ফেলে তাদের ক্ষতি করা নিত্যদিনের কাজ ওর। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। দুনিয়াতে দু প্রকারের পুরুষ মেয়েদের ক্ষতি করে থাকে। একজন মেয়েদের মন ভেঙে ক্ষতি করে, আর একজন মেয়েদের ফাঁদে ফেলে তার সম্মান হরণ করে। দুটো পুরুষই নিকৃষ্টের কাতারে পড়ে, কেউ কিন্তু সাধু নয়। তাই এই দুই পুরুষ যদি একে অপরকে দোষারোপ করে তাহলে সেটা হাস্যকর শোনা যায়। হুরের কথাটা সারাবের হৃদয়কে ব্যথিত করলো। আর ভাবলো হুর কি কখনো ওকে ক্ষমা করতে পারবে। ওয়াইফি, তুমি অনেক পরিবর্তন হয়ে গিয়েছো। তোমার এই পরিবর্তনে আমি যেমন কষ্ট পাচ্ছি তেমনি খুশি হচ্ছি। পৃথিবীটা দুর্বলদের জন্য নয়। তুমি তোমার দুর্বলতাকে কাটিয়ে উঠতে পেরেছো, আর সেটা কিন্তু আমারই জন্য। তাই ধন্যবাদ, এর প্রাপ্য কিন্তু আমি। তুমি আমাকে যা খুশি বলতে পারো, এর জন্য আমি তোমাকে কখনো কিছু বলবো না। তোমার অধিকার রয়েছে বলার। এই অধিকার আপনি লেবুর সাথে চিবিয়ে খেয়ে ফেলুন। আমার এসব বস্তা পচা অধিকারের কোনো প্রয়োজন নেই। ভেঙচি মেরে সারাবকে ধাক্কা দিয়ে দরজা খুলে চলে গেল। সারাব হাসলো। আলগাপটির দেখাতে আসছে, ভেবেছে এইসব বললে আমি গলে যাব। নতুন হুরকে চেনা এখনো বাকি আপনার মিস্টার সারাব শাহ। সাবা, খুশি, লিয়া, হুর ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বের হলো। হুর এশার মায়ের সাথে দেখা করতে এশাদের বাড়ি গেল। ফাহিম খুশিকে নিয়ে বইমেলার দিকে গেল, কিন্তু সাবা যেতে চাইল না, কারণ ওর বইমেলা বোরিং লাগে। প্রকৃতপক্ষে এটা একটা এক্সকিউজ ছিল।
আজকেও হৃদয়কে নিজের মনের কথা জানিয়ে দেবে বলে ভেবেছে। সেজন্যই হৃদয়ের জন্য গিফট কিনতে যাচ্ছে। বেচারি লিয়া একা একা দাঁড়িয়ে ভাবতে লাগলো ও কি করবে। তখনই আরিফ ওর পাশে এসে দাঁড়ালো। একা একা দাঁড়িয়ে বোরিং ফিল করছো? টেনশন নট, আমি এসে গেছি। আপনার বোনেরা খুব নিষ্ঠুর, আমাকে একা ফেলে যে যার মতো চলে গেল। আমার বোনেরা জানে তার ভাই কতটা দয়ালু, তাই তো সবাই আমার ভরসায় তোমাকে ছেড়ে চলে গেছে। এখন বলো, আমার কোম্পানি তোমার ভালো লাগবে নাকি আমিও চলে যাব? লিয়া কথাটা শুনে মুচকি হাসি দিল। আমাকে কোম্পানি দেওয়ার জন্য ধন্যবাদ। মাঝে মধ্যে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয় তো, তাই বাড়িতে আমি প্রতিদিন দেরি করে যাই যাতে আব্বু আম্মু বুঝতে না পারে। যদি সত্যি কোনোদিন বিপদে পড়ে যান তখন কিন্তু তোমার আব্বু আম্মু জানবে না, তখন তোমার কি হবে ভেবে দেখেছো? আমিও তো বাধ্য হয়ে কাজ করি, তাই না ইচ্ছে করে তো আর কিছু করি না। প্রতিটা বাবা মায়ের তার জায়গায় ঠিক। যেদিন তুমি মা হবে সেদিন বুঝতে পারবে। তুমি এক কাজ করতে পারো, তোমার বাবা মায়ের জন্য পছন্দনীয় কোনো খাবার তুমি নিজ হাতে রান্না করে তোমার শখ তাদের কাছে তুলে ধরো। বাবা মায়ের মনোভাব বুঝে সে অনুসারে তাদের সাথে কথা বলো, দেখবে তোমার সমস্যা মিটে যাবে। আপনার কথাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে, আমি অবশ্যই চেষ্টা করে দেখব। গুড গার্ল। এখন বলো, তুমি কি আমার সাথে বইমেলায় যেতে চাও নাকি অন্য কোথাও যাবে? আপনার পছন্দনীয় কোনো জায়গায় যেতে পারি। ওকে, চলো। হুর এরশাদের বাড়ি গিয়ে দেখলো তালা মারা। বাড়ির আশেপাশের মানুষদের থেকে খোঁজ নিয়ে জানতে পারলো গতকাল রাতে ওরা লন্ডন ফিরে গিয়েছে আর কখনো এদেশে আসবে না বলে জানিয়েছে। এরশাদের বাড়িটাও বিক্রি করে দেওয়া হচ্ছে। সবটা শুনে হুরের খুব মন খারাপ হলো আর সেই সাথে খুব অভিমান হলো। ওর এরশাপুর সাথে এমনটা করতে পারলো, একটাবার ওকে জানালো না পর্যন্ত। যাওয়ার আগে শেষ একবার অন্তত দেখা করতে পারতো। হুর মন খারাপ করে চলে আসতে নিল। তখনই এরশাদের বাড়ির দারোয়ান কাকু হুরের হাতে এরশাদ লিখে যাওয়া একটি চিঠি দিল। হুর সেখানে দাঁড়িয়ে থেকে সেটা পড়তে লাগলো। সেখানে লেখা ছিল, প্রিয় কিউটি, তুই আমার বোন, আমার সই, আমার প্রিয় ভালোবাসার মানুষ। সব কিছুর ঊর্ধ্বে থেকেও যদি কিছু থেকে থাকে তাহলেও কম বলা হবে। তোকে আমি আমার একটা জীবনের অংশ মনে করেছি। না বলে যাওয়ার জন্য তোর কাছে মাফ চেয়ে নিচ্ছি। বলার মতো অবস্থায় আমি ছিলাম না বলেই তোকে বলে যেতে পারিনি। পারতাম না তোর মুখোমুখি হতে, পারতাম না তোকে নিজের মুখে চলে যাওয়ার কথা বলতে। খুব ভয় পেয়ে গেছিলাম, যদি তুই আমাকে যেতে না দিস তখন তো আমি যেতেও পারবো না। আর আমি যদি এখান থেকে না যাই তাহলে আমি আমার জীবনে নতুন অধ্যায় সূচনাও করতে পারবো না। এখানে থাকলে সারাবের কথা বারবার মনে হতে থাকবে। আমি আমার বান্ধবী নাদিয়ার কাছ থেকে সমস্ত কথা শুনে নিয়েছি। তোরা সারাবের বিয়ের কথাটাও আমি জানি। ফাহিম আমাকে বলেছে সারাব আমার জন্য তোকে মেনে নিতে পারিনি, তোকে অনেক কষ্ট দিয়েছে। আর এই সব কিছু শুধুমাত্র আমার জন্য হয়েছে, না চাইতেও তোর জীবনের ক্ষতির কারণ হয়ে গিয়েছি। পারলে আমাকে ক্ষমা করে দিস বোন, সারাবকেও ক্ষমা করে দিস। ওর সাথে নতুন করে সংসার শুরু কর। ও অনেক ভালো একটা ছেলে, তোকে খুব ভালো রাখবে। ওর চোখে আমি তোর জন্য ভালোবাসার অনুতপ্ত বোধ দেখেছি। অনেক ভালোবাসা রইল বোন। ইতি তোর এশা আপু। চিঠিটা পড়ে হুর নিজের চোখের পানি মুছে নিল। এশা আপু সবকিছু জেনেই এমন সিদ্ধান্ত নিয়েছে। সারাবকেও এসব কিছুর জন্য দোষ দেওয়া যায় না। নিয়তি ওদের নিয়ে এমন খেলায় মেতেছে যে ওরা সকলেই ভিকটিম। হুর চিঠিটা ভাঁজ করে নিজের ব্যাগে তুলে রাখলো। তারপর বাড়ির দিকে রওনা দিল। বইমেলার সকল বইপ্রেমীদের জন্য বিশেষ একটি স্থান। বইমেলায় সকল প্রকার বইয়ের ভাণ্ডার সংরক্ষিত থাকে। বইপ্রেমীরা প্রতি বছর এই দিনটির অপেক্ষায় থাকে। খুশি অনেক এক্সাইটেড বইমেলায় যাওয়ার জন্য, তাই তো ফাহিম ওকে বইমেলায় নিয়ে এসছে। এই বই পোকা, দেখ তোর কোনটা কোনটা পছন্দ হয়। এমন ভাবে বলছো কেন? মনে হয় তুমি সব কিনে দেবে। এত কথা বলিস কেন তুই? আমি দিলে তোর সমস্যা আছে নাকি? তুই শুধু পছন্দ করে যা, বাড়তি কথা তোকে আমি বলতে বলিনি। তাহলে তো আজকে পুরো বই মেলার দোকান উঠিয়ে নিয়ে যাব। ভেবে নাও কিন্তু, তোমাকে বেছে দিলেও এত টাকা পাওয়া যাবে না। যদি আমি কেনা শুরু করি তুমি ফকির হয়ে যাবা। যত খুশি কিনে নে, আমিও দেখবো তুই কত বই কিনতে পারিস। বইমেলায় পাঠকদের ভিড়ে উপচে পড়ছে। খুশি অনেকটা অস্বস্তি বোধ করছে। আশেপাশে ছেলেদের ধাক্কা লেগে খুশির মনটা খারাপ হয়ে যাচ্ছে। ফাহিম খুশির পেছনে দাঁড়িয়ে খুশির দুপাশে হাত দিয়ে বর্ডার করে রাখলো, যাতে কেউ ওকে কিছুতেই ছুতে না পারে। বিষয়টা খুশির খুব ভালো লাগলো। ফাহিমের প্রতি আবেগ পেরিয়ে গেল। ফাহিমকে আরিফ কল করে বলল, কি রে, আমার দুলাভাই হওয়ার প্রসেসিং শুরু করে দিয়েছিস নাকি?
বোনকে নিয়ে সেই যে হাওয়া হলে আর খোঁজ নেই। শালাবাবু, বেশি উড়াউড়ি করা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো না। তুমি যে বোনের শরীরে নিয়ে হাওয়া হইছো, সেইটার খবর কে রাখবে? তুই খুশিকে নিয়ে চলে গেলি, তাই তো আমি বেচারিকে সঙ্গ দিচ্ছি। শালা, তুই যে সুযোগের অপেক্ষায় ছিলি সেটা তো বলবি না। আর ব্রো কইরে? ভাইকে তো আমিও কোথাও পাইনি, হয়তো বউয়ের পিছনে গেছে। তোরা জলদি বাড়িতে চলে আয়, আমিও যাচ্ছি। সাবা হৃদয়ের সাথে দেখা করার জন্য তার অফিসে চলে গেল। সাবা হৃদয়ের কেবিনে ঢুকলো। হৃদয় অত্যন্ত গম্ভীর হয়ে সাবার দিকে তাকিয়ে আছে। তুই এই সময় বাড়িতে না গিয়ে এখানে কি করছিস? আমি এখানে আসতে পারি না বুঝি? পারিস। আপনাকে আমার কিছু বলার ছিল, বাড়িতে বলা সম্ভব না, তাই অফিসে এসেছে। কি এমন কথা বলবি যে যা বাড়িতে বলা সম্ভব না? এর জন্য অফিসে আসতে হলো? চেয়ার থেকে উঠে সাবার সামনে এসে দাঁড়ালো। সাবা বোরকার পকেট থেকে গিফট বক্সটা বের করে হৃদয়ের সামনে তুলে ধরলো আর বলল, আমি আপনার জন্য এই গিফটটা এনেছি হৃদয় ভাইয়া। আমার যতদূর মনে পড়ে আজকে আমার জন্মদিন না, তাহলে এই গিফটটা দেওয়ার কারণ কি? গিফট দিতে হলে জন্মদিন লাগে নাকি? প্রিয়জনকে এমনিতেই গিফট দেওয়া যায়। তার মানে তুই বলতে চাইছিস আমি তোর প্রিয়জন? কোন হিসাবে আমি তোর প্রিয়জন একটু বল তো, আমিও একটু শুনি। আমি আপনাকে ভালোবাসি হৃদয় ভাইয়া। আপনাকে আমি আমার শখের পুরুষ হিসেবে এই গিফটটা দিলাম। আমি এত গুছিয়ে কথা বলতে পারি না। আমার মনে যতটুকু কথা ছিল সব আপনার সামনে ব্যক্ত করলাম। সাবার দেওয়া গিফট হৃদয় নিজের হাতে নিল, তারপর গিফটটা ছুঁড়ে ফেলে দিল। সাবা চোখ খুলে তাকিয়ে দেখলো তার দেওয়া গিফট হৃদয় ছুঁড়ে ফেলে দিয়েছে। ও প্রশ্নবিদ্ধ চোখে হৃদয়ের দিকে তাকিয়ে থাকলো। বুঝতে পারল না হৃদয়ের এমন ব্যবহার করার কারণ কি। হৃদয় ওর চাহনি দেখে বলল, কি ভেবেছিস তোর মতো মেয়েকে আমি ভালোবাসবো? নেভার। তুই আমার যোগ্য না। কোন সাহসে তুই আমাকে প্রপোজ করিস? আমি তোকে ভালোবাসি না। সাবা ছলছল চোখে বলল, আপনি মিথ্যা কথা কেন বলছেন? আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। যদি আমাকে ভালো নাই বাসতেন তাহলে এত কেয়ার করেছিলেন কেন? প্রকাশ না করেও আপনি অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন, তাহলে সেগুলো কি ছিল? সেইটা তো তোর জন্য ফাঁদ পেতেছিলাম, যাতে তুই আমার প্রেমে পড়িস আর আমি তোকে প্রত্যাখ্যান করে তোকে কষ্ট দিই। আমাকে কষ্ট দিয়ে আপনি কি পেলেন? আমার মন ভেঙে আপনি কি পেলেন? হৃদয়ের শার্টের কলার ধরে বলল। হৃদয় কলার ছাড়িয়ে নিয়ে বলল, ডোন্ট ইউ ডেয়ার। তোর ভাই আমার বোনের সাথে করে যেটা পেয়েছে আমিও সেটাই পেয়েছি। তোদের ভরসায় আমি আমার বোনটাকে এখানে রেখে গিয়েছিলাম, কিন্তু তোর ভাই কি করলো? আমার বোনটাকে কষ্ট দিল, ওকে মৃত্যুর মুখে ঠেলে দিল। কি দোষ করেছিল আমার বোনটা? শুধুমাত্র তোর ভাইকে ভালোবেসেছিল বলে তোকে কষ্ট দিয়ে তোর ভাইয়ের থেকে প্রতিশোধ নিলাম। হাসালেন হৃদয় ভাই। একজনের অপরাধের শাস্তি আরেকজনকে দিলেন। আপনাকে এর জন্য পস্তাতে হবে। আপনি আমার সাথে যেটা করলেন সেটা আমি কোনোদিনও ভুলবো না। সেদিনের পর পেরিয়ে গেল বেশ কয়েকটি মাস। দিন বদলানোর সাথে সাথে সবার জীবনে পরিবর্তন হতে লাগলো। কারো জীবনে আনন্দের ছায়া তো কারো জীবনে শোকের ছায়া নিয়ে এলো। আরিফা লিয়ার মাঝে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে এই মাসগুলোর মাঝে। ওরা একে অপরের সাথে বেশি করে সময় কাটাতে থাকে। এসব দেখে নাদিরা খুব কষ্ট পায়, তবুও নিজেকে সামলে নেয়। সাবার সেদিনের পর থেকে হৃদয়কে এড়িয়ে চলে। হৃদয় সাবাকে সত্যিকার অর্থেই ভালোবেসেছিল, কিন্তু বোনের কষ্টে তা ভুলে গিয়ে প্রতিশোধের নেশা মাথায় চেপে বসে। ফাহিম খুশিও একে অপরকে ভালোবাসে, কিন্তু তা এখনো অপ্রকাশিত। কেউ কাউকে প্রকাশ করেনি। সারা হুর সবসময় একে অপরের সাথে ঝগড়া করে। সারা ইচ্ছে করে ঝগড়া করে যাতে হুর ওর সাথে কথা বলে। হুর নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করে, কিন্তু সারাবের খুঁচানো কথা শুনে রাগ পায়। ঝগড়া শুরু হয়ে যায়। সাবা, খুশি, হুর ডিনারের পর 3 বোন মিলে ছাদে গেল। সাবা সেদিনের পর চুপচাপ হয়ে গেছে, বিষয়টা খুশি, হুর খেয়াল করেছে। সাবাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিল, কিন্তু সাবা কোনো কিছু বলতে নারাজ। তাই খুশি, হুর আর জোর করেনি। আজকে খুশি, হুর সিদ্ধান্ত নিয়েছে ওরা জেনেই ছাড়বে সাবার পরিবর্তনের কারণ কি। হুর সাবার হাত নিয়ে ওর মাথায় রেখে বলল, তোকে আমার কসম, কি হয়েছে বল, আজকে তোকে বলতেই হবে। সাবা হুরকে কি করে বলবে? ও নিজের ভাই সাবার সাথে ভালোবাসার অভিনয় করেছে। মেয়েটা সহ্য করতে পারবে তো? তবুও আজও চুপ করে থাকবে না। প্রতারিত হয়েছি আমি। কি বলছিস এসব তুই? প্রতারিত হয়েছিস মানে?
কাউকে ভালোবেসেছিলি নাকি? হুর নিজের চোখটা বন্ধ করে বলল, সেই মানুষটা আমার ভাই, তাই তো? ও তোর সাথে ভালোবাসার অভিনয় করেছে। কারণটা কি জিজ্ঞেস করিসনি? কেন এমন প্রতারণা করলো তোর সাথে? উত্তর জানতে চাসনি কেন এমন অবিচার করলো? খুশি ওদের দুজনের কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। ব্যাপারটাকে বোঝার চেষ্টা করলো। সাবার সেদিনের সমস্ত ঘটনা ওদের দুজনের সামনে বলল।